সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ইংরেজিতে যাকে বলা হয় সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। স্বাধীনতা লাভের ঠিক 1 বছরের মাথায় 1972 সালের 16 ডিসেম্বর কার্যকর হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আর উক্ত সংবিধানের 94 অনুচ্ছেদের 1 দফার মাধ্যমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংবিধানের এই একটি অনুচ্ছেদের মাধ্যমেই কি রাতারাতি প্রতিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের সুপ্রিম কোর্ট? না প্রিয় দর্শক, আমাদের উচ্চ আদালত প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। আর এই পুরো ইতিহাসটি আমরা আলোচনা করব এই এপিসোডে। উচ্চ আদালত প্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি সম্পর্কে জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময়। আমরা জানি যে বর্তমানে বিদ্যমান বিচার ব্যবস্থা আমরা পেয়েছি ব্রিটিশ লিগ্যাল সিস্টেম থেকে। সুতরাং উচ্চ আদালত প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের শুরু করতে হবে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের আগমনের সময়কাল থেকে, যার মধ্য দিয়েই পরবর্তীকালে গোড়াপত্তন হয়েছিল আধুনিক বিচার ব্যবস্থার। তখন ভারত শাসন করছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। 1599 সালে ব্রিটিশ ব্যবসায়ী ও রাজনীতিবিদ স্যার থমাস স্মিথের নেতৃত্বে লন্ডনের একদল প্রখ্যাত ব্যবসায়ী সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে গঠন করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুরুতে মাত্র 30,000 পাউন্ড নিয়ে গঠিত হয় কোম্পানিটি। তবে কোম্পানি গঠনের পরের বছর 1600 সালের 31 ডিসেম্বর ভারতীয় উপমহাদেশ সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একচেটিয়া ব্যবসা করার জন্য কোম্পানিটি 15 বছর মেয়াদী একটি সনদ বা চার্টার লাভ করেন ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে। অনুমতি পেয়ে কোম্পানিটি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করে অপার সম্ভাবনাময় ভারতীয় উপমহাদেশে। আর তার মধ্য দিয়ে কোম্পানিটি বদলে দেয় উপমহাদেশটির রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা আর ভৌগোলিক ইতিহাস। 1612 সালে কোম্পানিটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি লাভ করত এই উপমহাদেশে প্রথমবারের মতো গুজরাটের সুরাটে স্থাপন করে বাণিজ্য কুঠি বা ব্যবসা কেন্দ্র। এরপর একে একে আকার ও প্রভাব বাড়তে থাকে কোম্পানিটির। একসময় স্বশাসনের অধিকারও পেয়ে যায় কোম্পানিটি। আর তার মধ্য দিয়ে কোম্পানিটি তার কর্মকর্তা কর্মচারীদের মধ্যকার বিরোধ তাদের নিজস্ব আইন দ্বারা নিষ্পত্তির সুযোগ লাভ করে। কোম্পানিটি এই সুযোগটি প্রথম প্রয়োগ করে মাদ্রাজে। সীমিত পরিসরে প্রতিষ্ঠা করা হয় মেয়রের আদালত, অ্যাডমিরালিটি আদালত ইত্যাদি। আর তার মধ্য দিয়ে একটু একটু করে এই উপমহাদেশে প্রবেশ করতে থাকে ব্রিটিশ লিগ্যাল সিস্টেম। তবে 1688 সালে আর একটু বড় পরিসরে মাদ্রাজে প্রতিষ্ঠা করা হয় মেয়রের আদালত। দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকারের বিচারই করত এই আদালত ব্রিটিশ আইনে। এরপর 1726 সালে ভারতের তৎকালীন 3টি প্রেসিডেন্সি শহর তথা মাদ্রাজ, বোম্বে ও কলকাতায় প্রতিষ্ঠা করা হয় মেয়রের আদালত। পাশাপাশি ফৌজদারি মামলার বিচার করার জন্য প্রতিষ্ঠা করা হয় জাস্টিস অব পিস। আপিলের বিধান করা হয় প্রত্যেক প্রেসিডেন্সির গভর্নর ইন কাউন্সিলের নিকট। সর্বোচ্চ আপিল আদালত হিসেবে বিধান করা হয় প্রিভি কাউন্সিলে আপিল দায়েরের। ধীরে ধীরে মুঘল আমলে প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থা তথা ভারতীয় প্রথা ও রীতিনীতির জায়গা দখল করে ফেলতে থাকে ব্রিটিশ কমন ল ও বিধিবদ্ধ আইন তথা ব্রিটিশ লিগ্যাল সিস্টেম। বলা হয় মেয়রের আদালত প্রতিষ্ঠার মধ্য দিয়েই নাকি এই উপমহাদেশে প্রবর্তন হয়েছিল আধুনিক বিচার ব্যবস্থার। যাই হোক, একসময় কোম্পানিটি ব্যবসার পাশাপাশি ভাগ বসায় এই উপমহাদেশের শাসন ব্যবস্থায়ও। শাসন ব্যবস্থা দৃঢ় করার মানসে কোম্পানিটি একের পর এক আনতে থাকে নানা বিচার বিভাগীয় সংস্কার। তারই ধারাবাহিকতায় 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ করা হয় দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট, যেটিকে প্রচলিতভাবে দ্য রেগুলেটিং অ্যাক্ট হিসেবে অভিহিত করা হয়। একটি প্রণয়নের মাধ্যমে মেয়রের আদালতগুলো বিলুপ্ত করে 3 প্রেসিডেন্সি শহর মাদ্রাজ, বোম্বে ও কলকাতায় প্রথমবারের মতো প্রতিষ্ঠা করা হয় সুপ্রিম কোর্ট, যে কোর্টগুলোর অস্তিত্ব টিকে ছিল পরবর্তী প্রায় 89 বছর। একজন প্রধান বিচারপতি এবং অপর 3 জন বিচারপতি নিয়ে গঠন করা হয় সুপ্রিম কোর্ট।
কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের অফিসিয়াল নাম ছিল সুপ্রিম কোর্ট অফ জুডিক্যাচার অ্যাট ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। কলকাতা ছিল বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী, আর বর্তমান বাংলাদেশ ছিল বেঙ্গল প্রেসিডেন্সির পূর্বাঞ্চলের অন্তর্গত একটি এলাকা। এভাবে কোম্পানির শাসনামলে 1857 সালে প্রথমবারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, যেটি ইতিহাসে বহুল পরিচিত সিপাহী বিদ্রোহ নামে। তারই ফলশ্রুতিতে 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে ভারতের শাসনভার সরাসরি চলে যায় ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার হাতে, আর তার মধ্য দিয়ে এই উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্রিটিশ শাসনামল। ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে 1861 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় দ্য ইস্ট ইন্ডিয়া হাইকোর্ট অব জুডিক্যাচার অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে বিলুপ্ত করা হয় সুপ্রিম কোর্ট এবং তার বদলে 3টি প্রেসিডেন্সি শহর মাদ্রাজ, বোম্বে আর কলকাতায় স্থাপন করা হয় 3টি হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1862 সালের 1 জুলাই। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল নাম ছিল হাইকোর্ট অব জুডিক্যাচার অ্যাট ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। অ্যাক্টটির মাধ্যমে এই 3 হাইকোর্টের ওপর অর্পণ করা হয় স্ব এলাকার অধস্তন আদালতসমূহ সহ অ্যাডভোকেটদের এনরোলমেন্টের যাবতীয় বিষয়াদির নিয়ন্ত্রণ। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ব্যারিস্টার স্যার জর্জ বার্নেস পিকক। উচ্চ আদালতে নিয়োগপ্রাপ্ত প্রথম ভারতীয় ব্যক্তি হচ্ছেন শম্ভুনাথ পণ্ডিত, যিনি 1863 সালে বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। 1862 সাল থেকে 1947 সালে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমাদের এই অঞ্চল তথা বাংলাদেশের উচ্চ আদালত ছিল এই কলকাতা হাইকোর্টই। 1945 সালে সমাপ্ত হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণামস্বরূপ পৃথিবীব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্ব যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন আবির্ভাব ঘটতে থাকে জাতিরাষ্ট্রের। ব্রিটিশরা বাধ্য হয়ে তড়িঘড়ি করে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে 2টি আলাদা রাষ্ট্র সৃষ্টির পরিকল্পনা করে। এছাড়া নবগঠিত রাষ্ট্র দুটোর নিকট ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের কয়েকশো বছরের রাজত্ব অবসানের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, আর এই অ্যাক্টটির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ভারত ও পাকিস্তান নামে 2টো স্বাধীন ডোমিনিয়ন। যাই হোক, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে বর্তমান বাংলাদেশ হয়ে যায় পাকিস্তান ডোমিনিয়নের অন্তর্গত একটি প্রদেশ। তবে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের 9 ধারার 1 উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে 1947 সালের 11 আগস্ট জারি করেন দ্য হাইকোর্টস বেঙ্গল অর্ডার। আর এই আদেশের মাধ্যমেই বাংলাদেশ নামক ভূখণ্ডে প্রথমবারের মতো সুযোগ তৈরি হয় উচ্চ আদালত প্রতিষ্ঠার। অতঃপর এই আদেশের বলেই পাকিস্তান সৃষ্টির পর 1947 সালের 17 নভেম্বর উদ্বোধন করা হয় ঢাকা হাইকোর্টের। লোকমুখে কোর্টটির নাম ঢাকা হাইকোর্ট বলে পরিচিত হলেও কোর্টটির আনুষ্ঠানিক নাম ছিল দ্য হাইকোর্ট অফ জুডিক্যাচার অ্যাট ডাক্কা ইন ইস্ট বেঙ্গল। উল্লেখ্য যে তখন ঢাকার ইংরেজি বানান ছিল DACCA ডাক্কা, যেটি 1983 সালে পরিবর্তন করে রাখা হয় DHAKA ঢাকা হিসেবে। ঢাকা হাইকোর্টের ভবন হিসেবে নির্ধারণ করা হয় কার্জন হলের বিপরীতে অবস্থিত গভর্নর হাউসটিকে। ভবনটির উত্তরাংশের নিচতলায় ছিল বার লাইব্রেরি এবং অ্যাডভোকেটদের বসার স্থান। এজন্যই এখনও অফিসিয়ালি এই ভবনটিকে পুরাতন হাইকোর্ট ভবন হিসেবে বলা হয়। প্রসঙ্গক্রমে বলে রাখি, প্রশাসনিক সুবিধার প্রয়োজনে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জনের পরিকল্পনায় 1905 সালে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙে তার পূর্বাঞ্চল তথা বর্তমান বাংলাদেশ আর ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করা হয়।
বেঙ্গল প্রেসিডেন্সির এই ভাগটি ইতিহাসে বহুল পরিচিত বঙ্গভঙ্গ হিসাবে। নতুন এই প্রদেশটির রাজধানী করা হয়েছিল ঢাকাকে। বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ছোটলাট তথা লেফটেন্যান্ট গভর্নর এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য প্রায় একই সময়ে এই গভর্নর হাউস সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন এবং হেয়ার রোডে নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ স্থাপত্য শৈলীর বেশ কয়েকটি ভবন। তবে সহিংস আন্দোলনের মুখে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর এই ভবনগুলো বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। হেয়ার রোডে বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবন হিসেবে যেটি ব্যবহৃত হচ্ছে সেটিও নির্মিত হয়েছিল সেই সময়ই ওই একই উদ্দেশ্যে। তো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ছোট লাট তথা লেফটেন্যান্ট গভর্নরের জন্য 1906 সালে নির্মিত গভর্নর হাউস নামের এই ভবনটিকেই নিরূপণ করা হয় ঢাকা হাইকোর্টের ভবন হিসেবে। স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার ছিলেন নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম প্রশাসক তথা প্রথম লেফটেন্যান্ট গভর্নর। ফুলারের নিজের বাছাই করা স্থান এবং তার তত্ত্বাবধানেই 1905 সালে শুরু হয়েছিল ভবনটির নির্মাণ কাজ, যদিও তিনি বসবাস করতে পারেননি এই ভবনে, কেননা বসবাস উপযোগী হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছিলেন উক্ত পদ থেকে। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান দৃষ্টিনন্দন ফুলার রোডটির নামকরণ করা হয়েছিল এই ফুলারের নামেই। 1947 সালে ঢাকা হাইকোর্ট উদ্বোধনের সময় ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বর্তমান ব্রিটিশ কাউন্সিল ভবনের পূর্ব দিকে অবস্থিত 3 নম্বর বাংলোটিকে। ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ASM আকরাম থাকতেন এই লাল ইটের বাংলোটিতেই। বর্তমানে এই বাড়িটি আর নেই। সেখানে নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বহুতল ভবন। মোট 6 জন বিচারপতি নিয়ে গঠিত হয় ঢাকা হাইকোর্ট। তন্মধ্যে ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ASM আকরাম, যিনি এই পদে দায়িত্ব পালন করেন 1949 সাল পর্যন্ত। আর অপর 5 বিচারপতি ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস তথা ICS এর 2 কর্মকর্তা M শাহাবুদ্দিন ও থমাস হোভার্ড এলিস, ব্যারিস্টার আর্নেস্ট চার্লস অরমন্ড, অ্যাডভোকেট আমির উদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিন আহমেদ। ঢাকা হাইকোর্টের এই 6 বিচারপতির মধ্যে M শাহাবুদ্দিন এর আগে ছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি, আর বাদবাকি 5 জন ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। ঢাকা হাইকোর্টের উদ্বোধনের দিন অর্থাৎ 1947 সালের 17 নভেম্বর সকাল 11টায় এজলাসে আসন গ্রহণ করেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ। পূর্ববঙ্গ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাডভোকেট শেরেবাংলা একে ফজল হক প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের অভ্যর্থনা জানান, যদিও তিনি তখনও ঢাকা হাইকোর্ট বারের সভাপতি নির্বাচিত হননি। তবে তার পরপরই 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত টানা 8 বছর তিনি ঢাকা হাইকোর্ট বারের সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা হাইকোর্টের প্রথম অ্যাডভোকেট জেনারেল ছিলেন M ফায়াজ আলী, যে পদটিকে বর্তমানে বলা হয় অ্যাটর্নি জেনারেল, আর ঢাকা হাইকোর্টের প্রথম রেজিস্ট্রার ছিলেন ব্যারিস্টার ফজলে আকবর। প্রতিষ্ঠার পর অনেক সীমাবদ্ধতা আর সীমিত সম্পদ নিয়ে চলতে থাকে ঢাকা হাইকোর্টের বিচার কার্যক্রম। যে ভবনটিতে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়, আগেই বলেছি, সেই ভবনটি নির্মিত হয়েছিল মূলত নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ছোট লাটের বাংলো বাড়ি হিসেবে। ফলে শুরুর দিকে একটি বাড়িতে আদালতের বিপুল কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে ভীষণ হিমশিম খেতে হয়েছিল বিচারপতিদের। আদালতের বারান্দায় বসেও চালাতে হচ্ছিল বিচার কাজ। এমনকি শুরুর দিকের কয়েক মাস আদালতের বাইরের মাঠে তাঁবু টানিয়ে তারা পরিচালনা করেছেন বিচার কার্যক্রম। তবে মজার বিষয় হচ্ছে, এমন তথৈবচ অবস্থার মধ্যেও যাত্রা শুরুর 1 মাসেরও কম সময়ে 1947 সালের 15 ডিসেম্বর ঘোষিত হয় ঢাকা হাইকোর্টের প্রথম রিপোর্টেড রায়, যা ক্যালকাটা উইকলি নোটস তথা CWN এর 52 নম্বর ভলিউমের 530 নম্বর পৃষ্ঠায় রঞ্জিত কুমার রায় অ্যান্ড অ্যানাদার ভার্সেস কালামজান বিবি অ্যান্ড আদার্স শিরোনামে প্রকাশিত হয়। সেই হিসেবে বলা যায় এই রায়টি হল ঢাকা হাইকোর্ট কর্তৃক প্রদত্ত প্রথম রিপোর্টেড রায়।
6 জন বিচারপতি নিয়ে যাত্রা করা ঢাকা হাইকোর্টে 1949 সালের নভেম্বর মাসে নিয়োগ প্রদান করা হয় 3 জন নতুন বিচারপতি। নবনিযুক্ত 3 বিচারপতি ছিলেন ব্যারিস্টার M.A. ইস্পাহানি, মোহাম্মদ ইব্রাহিম এবং ঢাকা হাইকোর্টের প্রথম রেজিস্ট্রার ব্যারিস্টার ফজলে আকবর। একই বছরের 7 নভেম্বর থেকে তারা শুরু করেন বিচার কাজ, আর এভাবেই পরবর্তী কয়েক বছর ধরে চলতে থাকে ঢাকা হাইকোর্টের বিচার কার্যক্রম। 1947 সালে রাষ্ট্রটি গঠিত হলেও তার 9 বছর পর 1956 সালে প্রণীত হয় দ্য কনস্টিটিউশন অব দ্য ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান নামে পাকিস্তানের প্রথম সংবিধান। উক্ত সংবিধানের 148 অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সুপ্রিম কোর্ট অব পাকিস্তান, আর 165 অনুচ্ছেদের মাধ্যমে ইস্ট বেঙ্গল হাইকোর্ট তথা ঢাকা হাইকোর্টকে রূপান্তর করা হয় ইস্ট পাকিস্তান হাইকোর্ট হিসেবে। তবে ব্রিটিশ আমলের ধারাবাহিকতায় ইস্ট পাকিস্তান হাইকোর্টের অফিসিয়াল নামকরণ করা হয় দ্য হাইকোর্ট অফ জুডিকেচার অ্যাট ঢাকা ইন ইস্ট পাকিস্তান। এখানে দেখুন 1956 সালের আগ পর্যন্ত ঢাকা হাইকোর্টের লোগোতে ব্যবহৃত হতো ব্রিটিশ রাজতন্ত্রের লোগো, কেননা তখনও পাকিস্তান ছিল একটি ব্রিটিশ ডোমিনিয়ন। এবার দেখুন 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের পর পরিবর্তিত ঢাকা হাইকোর্টের লোগোটিতে পাকিস্তানের 4 তারা খচিত লোগোর উপরে নিচে লেখা আছে হাইকোর্ট ইস্ট পাকিস্তান। পাকিস্তানের প্রথম সংবিধানটির 155 অনুচ্ছেদে এমন বিধান করা হয় যে সুপ্রিম কোর্ট করাচিতে বসবে, তবে রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে প্রধান বিচারপতি অন্যান্য স্থানেও সুপ্রিম কোর্টের অধিবেশন বসাতে পারবেন। তবে অনুচ্ছেদটিতে এমন শর্ত রাখা হয় যে পাকিস্তান সুপ্রিম কোর্টের অন্তত 2টি অধিবেশন প্রতি বছর ঢাকায় বসবে। এরপর 1962 সালে প্রণীত হয় পাকিস্তানের দ্বিতীয় সংবিধান। উক্ত সংবিধানের 49 অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সুপ্রিম কোর্ট অব পাকিস্তান, আর 91 অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় ইস্ট পাকিস্তান হাইকোর্ট। তবে সংবিধানটির 56 অনুচ্ছেদে করাচির পরিবর্তে পাকিস্তান সুপ্রিম কোর্ট স্থায়ীভাবে ইসলামাবাদে বসবে মর্মে বিধান করা হয়। পাশাপাশি পাকিস্তান সুপ্রিম কোর্টের অন্তত 2টি অধিবেশন প্রতি বছর ঢাকায় বসার বিধানটি বহাল রাখা হয়। পাকিস্তান আমলে ঢাকায় বড় ভবন ছিল না খুব একটা, ফলে প্রথম দিকে পাকিস্তান সুপ্রিম কোর্টের ঢাকা অধিবেশন পরিচালনার জন্য ব্যবহার করা হয় জগন্নাথ হলের অডিটোরিয়াম ভবনটি। উল্লেখ্য যে ওই সময়ে এই ভবনটি পূর্ব পাকিস্তানের সংসদ বা অ্যাসেম্বলি হল হিসেবেও ব্যবহৃত হয়েছে। 1950 সাল থেকেই ঢাকা হাইকোর্টের বিচার কাজ পরিচালনার উপযোগী একটা নতুন ভবন নির্মাণের অফিসিয়াল উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু 1963 সাল পর্যন্ত প্রায় 14 বছর যাবৎ নতুন হাইকোর্ট ভবন নির্মাণের উদ্যোগটি সীমাবদ্ধ ছিল প্রস্তাব, পাল্টা প্রস্তাব আর চিঠি চালাচালির মধ্যেই। অবশেষে 1963 সালের 6 সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মোনায়েম খান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা হাইকোর্টের নতুন ভবনের। সেই সময় পূর্ব পাকিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ইমাম হোসেন চৌধুরী। নতুন ভবনের জন্য আনুমানিক খরচ ধরা হয় 80,50,000 টাকা। দীর্ঘ 5 বছর ধরে চলমান নির্মাণযজ্ঞ শেষে 1968 সালের 24 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় 19টি এজলাস সংবলিত ঢাকা হাইকোর্টের নতুন ভবনের। ভবনটির উদ্বোধন করেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। ঢাকা হাইকোর্টের নতুন ভবন নির্মিত হওয়ার পর তোলা এই ছবিটি দেখুন। স্পষ্ট দেখা যাচ্ছে ভবনটির সামনে রয়েছে একটি বিশাল পুকুর। পুকুরের স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হচ্ছে সুবিশাল স্থাপত্যের প্রতিচ্ছবি। তবে এই পুকুরটি বর্তমানে আর নেই। পুকুরটি ছিল মূলত ব্রিটিশ আমলে রমনার মধ্য দিয়ে প্রবাহিত সুবিশাল লেকের একটি খণ্ডিত অংশ। ভরাটকৃত এই পুকুরের জায়গাতেই পরবর্তীকালে প্রতিষ্ঠা করা হয় বর্তমান জাতীয় ঈদগাহ ময়দান। পাকিস্তান আমলে এই পুকুরের দক্ষিণ পারে ছিল একটি ছোট চিড়িয়াখানা, যেটি পরবর্তীকালে স্থানান্তর করা হয় মিরপুরে। এরপর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদিও 1972 সালের 16 ডিসেম্বর কার্যকর হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
তবে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পরদিনই অর্থাৎ 11 জানুয়ারি জারিকৃত অস্থায়ী সংবিধান আদেশ তথা প্রভিশনাল কনস্টিটিউশন অব বাংলাদেশ অর্ডারের 9 অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় হাইকোর্ট অব বাংলাদেশ। এখানে দেখুন বাংলাদেশ গেজেটে প্রকাশিত উক্ত আদেশটির 9 অনুচ্ছেদে বলা হয়েছে, There shall be a High Court of Bangladesh consisting of a Chief Justice and so many other judges as may be appointed from time to time. একই তারিখের পৃথক একটি আদেশে বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয় রংপুরে জন্মগ্রহণ করা বিচারপতি জনাব আবু সাদাত মোহাম্মদ সায়েম তথা ASM সায়েমকে। এখানে দেখুন প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত গেজেট এবং শপথ গ্রহণের ছবি। এরপর 1972 সালের 17 জানুয়ারি জারি করা হয় আরেকটি আদেশটির নাম হচ্ছে দ্য হাইকোর্ট অব বাংলাদেশ অর্ডার 1972। আদেশটির 3 ধারায় বলা হয়েছে, দ্য হাইকোর্ট অব বাংলাদেশ শ্যাল কনসিস্ট অব দ্য চিফ জাস্টিস অ্যান্ড সো মেনি আদার জাজেস। মূলত এই আদেশ অনুযায়ী স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় কোনো উচ্চ আদালত। একই তারিখে জারিকৃত আরেকটি পৃথক আদেশে 5 জনকে নিয়োগ প্রদান করা হয় বাংলাদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে। নিয়োগপ্রাপ্ত বিচারপতিগণ হলেন জনাব সৈয়দ আবুল বশার মাহমুদ হোসেন তথা AB মাহমুদ হোসেন, জনাব মোহাম্মদ আবদুল্লাহ জাবির তথা MA জাবির, জনাব আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী তথা AFM আহসান উদ্দিন চৌধুরী, জনাব কামাল উদ্দিন হোসেন এবং জনাব FKM আব্দুল মুনিম। এরপর 20 জানুয়ারি আরেকটি আদেশে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয় আরও 5 জনকে। তারা হলেন জনাব রুহুল ইসলাম, জনাব দেবেশচন্দ্র ভট্টাচার্য, জনাব KM সোবাহান, জনাব বদরুল হায়দার চৌধুরী এবং জনাব শাহাবুদ্দিন আহমদ। একই তারিখের অপর এক আদেশে জনাব মোজাম্মেল হোসেন খন্দকার তথা MH খন্দকারকে অ্যাটর্নি জেনারেল, জনাব ফকির শাহাবুদ্দিন আহমেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং জনাব চৌধুরী ATM মাসুদকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হাইকোর্টের উদ্বোধন হয় 1972 সালের 21শে জানুয়ারি। এখানে এক নজরে দেখুন বাংলাদেশ হাইকোর্টের উদ্বোধন উপলক্ষে 21 জানুয়ারি প্রধান বিচারপতির বিচার কক্ষে অনুষ্ঠিত কোর্টের কার্য বিবরণী। এছাড়া দেখুন বাংলাদেশ হাইকোর্টের 1972 সালের বার্ষিক ক্যালেন্ডার। এরপর 1972 সালের 3 আগস্ট জারি করা হয় দ্য হাইকোর্ট অব বাংলাদেশ অ্যামেন্ডমেন্ট অর্ডার। এই আদেশের মাধ্যমে সংশোধন করা হয় 17 জানুয়ারি জারিকৃত দ্য হাইকোর্ট অব বাংলাদেশ অর্ডারটি, যে আদেশের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ হাইকোর্ট। এই সংশোধনীর মাধ্যমে একজন প্রধান বিচারপতি এবং অপর 2 জন বিচারক নিয়ে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগ। অতঃপর 1972 সালের 16 আগস্ট উদ্বোধন হয় বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগের। এখানে দেখুন বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান বিচারপতির বিচার কক্ষে অনুষ্ঠিত কোর্টের কার্য বিবরণী। 1972 সালের 16 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ হাইকোর্ট নামেই বিদ্যমান ছিল বাংলাদেশের উচ্চ আদালত। অবশেষে 16 ডিসেম্বর কার্যকর হওয়া সংবিধানের 94 অনুচ্ছেদে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখানে দেখুন সংবিধানের 94 অনুচ্ছেদের 1 দফাটিতে বলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে এটি গঠিত হবে। তবে 16 ডিসেম্বর কার্যকর হওয়া সংবিধানের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল তার 2 দিন পর, অর্থাৎ 1972 সালের 18 ডিসেম্বর। ওই দিন আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেন, আজ আমরা স্বাধীন দেশের নাগরিক,
আমাদের শাসনতন্ত্র হয়েছে, যার জন্য বহু রক্ত গেছে। এদেশে আজ আমাদের সুপ্রিম কোর্ট হয়েছে, যার কাছে মানুষ বিচার আশা করে। এখানে দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন উপলক্ষে তৎকালীন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো। এই মাহাত্মিক 18 ডিসেম্বর স্মরণে 2017 সাল থেকে দিনটিকে পালন করা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস হিসেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে হুট করে একদিনে প্রতিষ্ঠিত হয়ে যায়নি আমাদের উচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট, বরং তার জন্য সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল থেকে ব্রিটিশ শাসনামল এবং পাকিস্তান শাসনামল পর্যন্ত কাঠখড় পোহাতে হয়েছে দীর্ঘ কয়েকশো বছর। তবে সুখকর বিষয় এই যে ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যেমন আমরা পেয়েছি একটি আধুনিক বিচার ব্যবস্থা, তেমনি একই বদৌলতে আমরা পেয়েছি দণ্ডবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইন, তামাদি আইন, ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি সহ মোট 222টি বিধিবদ্ধ আইন, যেগুলো বহাল তবিয়তে বিদ্যমান আছে এখনও এবং সগৌরবে ঘোষণা করে যাচ্ছে ব্রিটিশ লিগ্যাল সিস্টেমের শ্রেষ্ঠত্ব। আমাদের বিশ্বাস আইনের ইতিহাস অনুসন্ধিৎসুরা এই এপিসোডটি থেকে ধারাবাহিকভাবে রোমন্থন করতে পেরেছেন সেই দগদগা ইতিহাসটি। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে। LawTube PD, let our experience be your guide.